আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ক্যারিবিয়ান ক্যালিপসের জায়গায় এই মুহূর্তে বাঘের গর্জন। ক্যারিবিয়ানে বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের হারিয়েছে, তাও যেই ফরম্যাটটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি দোদুল্যমান অবস্থা, কনসিস্টেন্সির অভাব, অনেক বেশি প্রশ্ন। সেই টি-20 সিরিজে বাংলাদেশ দল জয় করেছে ক্যারিবিয়ান। যেই দলটার বিপক্ষে বাংলাদেশ জিতেছে, ইনডেপথ আলোচনায় যাবার আগে একটু আমরা দলটা নিয়ে আলোচনা করতে পারি, বা দলের ক্রিকেটারদের নামগুলো যদি আমি একবার মেনশন করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ দল আসলে কি করে দেখিয়েছে। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড টি-20-তে 27 রানে হেরেছে। 27 রান টি-20-তে কিন্তু অনেক বড় ব্যবধান। কোনো মতে 100 পেরিয়েছে, 102 রান তারা করেছে। 20 ওভার তারা খেলতে পারেনি এবং শুরু থেকেই ম্যাচের কোনো অংশে মনে হচ্ছিল না যে বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে। এই যে ডমিনেটিং ক্রিকেট বাংলাদেশ দল খেলেছে, সেই ডমিনেটিং ক্রিকেটে পরাজিত, বিধ্বস্ত হয়েছে কারা? ব্রেন্ডন কিং। আপনি যে কোনো ধরনের টি-20 দল যদি গড়তে যান, শর্ট লিস্টে যাদেরকে রাখার পরিকল্পনা করবেন তাদের একজন। জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, আমি প্রথম তিনজনের নাম বললাম। নিকোলাস পুরান, যে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন। রস্টন চেজ, রবম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড। আমি জাস্ট এই যে কয়েকটা নাম বললাম, আমি যদি 1, 2, 3, 4 করে করি, ব্রেন্ডন কিং, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরন, রস্টন চেজ, রবম্যান পাওয়েল, এই যে 6 জন ক্রিকেটার টপ 6-এ নেমে ব্যাট করে, এই যে 6 জন ক্রিকেটারের যে কোনো একজনই 130 রানের মতো টার্গেটকে উড়িয়ে গুড়িয়ে পুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেই দলটার বিপক্ষে বাংলাদেশ টানা 2 ম্যাচে জিতলো। বোলিং অ্যাটাক নিয়ে আমার কথা বলার দরকার নেই। ব্যাটিং এ ওয়েস্ট ইন্ডিয়ানরা কি করতে পারে, লাস্ট ম্যাচে সেটার যেন একটা ক্যারিশমা তারা দেখানোর চেষ্টা করেছিল। এই ম্যাচে মনে হচ্ছিল যে বাংলাদেশের করা 129 রান টপকানোটা খুব বেশি কঠিন হবে না, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে বাংলাদেশ ডেলিভার করেছে, যেভাবে বাংলাদেশ কনসিস্টেন্সি দেখিয়েছে, যেভাবে বাংলাদেশের বোলিং ইউনিট আরো একবার প্রমাণ করেছে জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শেখ মাহাদি, রিশাদ হোসেন, কেউ কারো থেকে কম যান নাই। এমন একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, যে ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন মানুষের ইন্টারেস্টের জায়গা কমে যাচ্ছিল, বাংলাদেশের ক্রিকেটটা যখন একটা ঠাট্টার অনুষঙ্গে পরিণত হচ্ছিল, ঠিক তখন সেই খেলায়, সেই প্রাণের খেলায় প্রাণের সঞ্চার করেছেন বাংলার ক্রিকেটাররা। বাংলাদেশের ব্যাটিং ইনিংস নিয়ে আলোচনা হবে, লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিং নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। তবে তার আগে বাংলাদেশের বোলিং ডিসপ্লে যদি আমরা দেখি, তাসকিন আহমেদ লিডিং উইকেট টেকার, এই ম্যাচে 3টা নিয়েছেন। আগের ম্যাচে 1 ওভারে 23 রান দেওয়ার পরে যেভাবে কামব্যাক করেছেন, 1 ওভারে 23 দেবার পরেও আগের ম্যাচে তার বোলিং ফিগার ছিল 4 ওভারে 28 রান। আর এই ম্যাচে, প্রত্যেক ম্যাচে ইনফ্যাক্ট তাসকিন আহমেদের যেন কাজটাই হচ্ছে শুরুর উইকেট ফেলা। সেটা তিনি করেছেন, শুরুটা করেছেন, শেষটাও তিনি করেছেন। কি অসাধারণ তাসকিন আহমেদ! যেই তাসকিন আহমেদকে নিয়ে, তার ফিটনেস নিয়ে, তাকে ক্যাপ্টেন্সি দিলে তিনি আসলে ফিট থেকে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যাদের প্রশ্ন, আমার কাছে মনে হয় যে ক্যারিবিয়ান সিরিজে বাংলাদেশকে জেতানোর পথে স্পিড স্টার তাসকিন আহমেদ সেটা প্রমাণ করেছেন যে ইউ গাইস আর রং, টোটালি রং। শেখ মাহাদি অসাধারণ বল করেছেন আরো একবার। আগের ম্যাচে 13 রানে 4 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ। পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা তার ক্লিনিক্যাল রোল ছিল। এই ম্যাচেও শেখ মাহাদি কনসিস্টেন্ট। 4টা পাননি, 2টা পেয়েছেন, তাতে কোনো কিছু আসে যায় না। যাদের নেয়ার দরকার ছিল, যাদের উইকেট ফেলার দরকার ছিল, সেই কাজটা তিনি ঠিকঠাক ভাবে করেছেন। পূর্বের ম্যাচে নিকোলাস পুরান শেখ মাহাদিকে সামলাতে ব্যর্থ হয়েছেন, এই ম্যাচেও তাই। যেমনটা লিটন কুমার দাস আগের ম্যাচে আকিলকে খেলতে ব্যর্থ হয়েছিলেন, এ ম্যাচেও তাই। কি এক অসাধারণ সমন্বয় বলতে পারি আমরা বাংলাদেশ এবং উইন্ডিজের। শেখ মাহাদির সাথে পুরানের, লিটন কুমার দাসের সাথে আকিলের। পুরো ম্যাচের যদি আমরা চিত্রনাট্য দেখার চেষ্টা করি, যে বাংলাদেশ দলের এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা? বোলিং ইউনিট অসাধারণ করেছে, অসাধারণ ডিসপ্লে আমরা দেখেছি। ব্যাটিং ইউনিট যেভাবে ক্লিক করার কথা ছিল, যেভাবে রান করার কথা ছিল, সেভাবে পারে নাই, এবং না পারাটাই স্বাভাবিক। এই উইকেটে আপনি 150+ রানস করে ফেলবেন, 160+ রানস করে ফেলবেন, সেটা আসলে কল্পনার বাইরে। এর আগেও আমরা দেখেছি, আমি কভার করতে গিয়েছিলাম ওয়ার্ল্ড কাপে, সেন্ট ভিনসেন্টের আর্নসভেল স্টেডিয়ামে আসলে রান হয় না, কিন্তু এই 129 তো বাংলাদেশের হচ্ছিল না।
একটা সময় তো মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো 120-এর নিচেও রান করতে পারে, 130-এর কাছাকাছি গেছে শামীম হোসেন পাটোয়ারির কারণে। 8 নম্বরে ব্যাট করতে নেমেছেন, 17 বলে 35 রানের ইনিংস খেলেছেন, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আগের ম্যাচে তিনি ভালো করেছিলেন, পিটিএ ছিলেন, অসাধারণ ব্যাট করে বাংলাদেশের স্কোরটাকে স্মার্ট করার চেষ্টা করেছিলেন। পরের ম্যাচেও সেই ধারাবাহিকতা শামীম হোসেন পাটোয়ারি ধরে রেখেছেন। এই যে ইয়াং ক্রিকেটার, ফ্রেশ ব্লাড, শেখ মাহাদি, শামীম হোসেনের মতো ক্রিকেটাররা, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা ব্যাটিং এ যদি আমরা খেয়াল করি, যেখানটায় টপ অর্ডার ফেল করেছে আরো একবার, যেখানটায় আমরা প্রপার রানস সৌম্য সরকারের কাছ থেকে পাই নাই, লিটন কুমার দাসের কাছ থেকে ব্যর্থতার প্রতিচিত্র আমরা আরো একবার পেয়েছি, সেখানটায় বাংলাদেশ এই পার্টিকুলার দলটাকে, উইন্ডিজের রবম্যান পাওয়েলদের দলকে, জনসন চার্লসদের দলকে, ব্রেন্ডন কিং এর দলকে হারাতে পেরেছে, নিকোলাস পুরানদের দলকে হারাতে পেরেছে জাস্ট বাংলাদেশের বোলিং ডিসপ্লে অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারির ওই ক্যামিওর কারণে। অষ্টম উইকেট জুটিতে তিনি তানজিম সাকিবের সাথে যে 40+ রান যোগ করলেন, সেটা যেন বাংলাদেশের পুরো ব্যাটিং ইনিংসে প্রাণের সঞ্চার করে। অন্তত এই বার্তাটুকু দেয় যে বাংলাদেশ ক্যান ফাইট ওয়েল। বাংলাদেশ একটা অন্তত স্মার্ট টোটাল পেয়েছে। স্ট্রাগল করছিল ব্যাটাররা, খুব বেশি সহজে রান করা যাবে না, সেই জিনিসটা অন্তত আমরা দুজনের ব্যাটিং দেখেই বুঝতে পেরেছি। শুরুর দিকে তো আসলে বোঝাই গেছে লিটনরা যখন ফেল করেছে, কিন্তু যখন মেহেদী হাসান মিরাজ 25 বলে 26 সম্ভবত করলেন, কিংবা জাকির আলী অনেক স্ট্রাগল করছিলেন রান করার ক্ষেত্রে, অনেক রানাবল তারা খেলেছেন, তখনই বোঝা গেছে যে এখানটায় খুব সহজে ব্যাট করা সম্ভব না, এবং সেই সম্ভব না অসম্ভব কাজটাকে আসলেই সম্ভব করতে পারেনি উইন্ডিজ ব্যাটিং লাইন আপ। কিন্তু আপনি যতই উইন্ডিজকে ব্যর্থ বলেন, বাংলাদেশকে সফল বলেন, ক্যারিবিয়ান ক্যালিপসোকে অফ করে দিয়ে বাঘের গর্জন, বাঘের হুঙ্কারের শব্দ আমরা শুনছি। বাংলাদেশ দুবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন দলকে তাদের ঘরে গিয়ে হারিয়েছে, এই বক্তব্য আমি দিচ্ছি। সবকিছু ছাপিয়ে কিন্তু আসলে আলোচনায় থাকেন অন্য একজন, লিটন কুমার দাস। লিটন কুমার দাস যেভাবে খেলেছেন আরো একটা ইনিংস, যেভাবে তিনি এবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করে হলেও তার ব্যর্থতার যে ধারাবাহিকতা, সেটাকে পাল্টাতে ব্যর্থ হয়েছেন আরো একবার, এটার ব্যাখ্যাটা আসলে কি? আপনি একজন ক্রিকেটারকে শুধুমাত্র প্রতিভাবান এই ট্যাগে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেবেন এবং তিনি দৃষ্টিকটুভাবে প্রত্যেকটা ম্যাচে আউট হবেন, এটাকে কি সাপোর্ট করার সুযোগ রয়েছে? বাংলাদেশ দল জিতেছে যেন সবকিছু জায়েজ হয়ে গেছে, কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুললে এখন বলা হবে লিটন অসাধারণ ক্যাপ্টেন। ক্যাপ্টেন্স কোটায় পৃথিবীর কোনো দলে কোনো ক্রিকেটার কখনো কি কনসিস্টেন্সি না থাকলেও ব্যাটিং এ খেলতে পারেন? বাংলাদেশ বলে কি সব সম্ভব? আজকে লিটন কুমার দাস আগের ম্যাচে যেভাবে ব্যর্থ হয়েছেন, এ ম্যাচেও লিটন কুমার দাস দৃষ্টিগতভাবে যেভাবে স্টাম্প হয়েছেন, বল খেলতে ফেল হয়েছেন, হাঁসফাঁস করছিলেন, আকিল যেন এসছেন লিটনকে আউট করার জন্য। লিটনের তাড়াহুড়ো যত তাড়াতাড়ি আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা যায়, বাকি ব্যাটারদের মধ্যে এটা যে একটা নেগেটিভিটি সঞ্চার করে, সেই আলোচনা আমরা কেউ করি না, করবো না। আমরা একটা জয় পেলে আমাদের ব্যর্থতাগুলোকে ঠেকে ফেলি। এই জয় সেই জয়, যে জয়টা অনেক লিমিটেশনস এর মধ্য দিয়ে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজটা এখন সেই লিমিটেশনস, সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করা, দলটা যেন আরো বেশি শক্তিশালী হতে পারে, কার্যকর হতে পারে, কনসিস্টেন্ট হতে পারে, সেটা এনশোর করা। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার। কংগ্রেচুলেশনস টু টিম টাইগার।